স্বাগত ডিবিসি নিউজের শুক্র শনিবারের আয়োজন প্রযুক্ত বাংলাদেশ। এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। একটা শান্তির সুবাতাস বইতে না বইতে আবার অশান্তির বিশ্বজুড়ে। ইরানের সঙ্গে আপাত সমঝোতা আপাততেই আটকে গেল কি? আবারও শুরু হয়ে গেল যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান পাল্টাপাল্টি হামলা। সম্পদের ক্ষতি এবং মানুষের প্রাণহানি যেমন ঘটছে, তেমনি বিশ্ব আবারও টালমাটাল। বাড়ছে তেলের দাম, বাড়ছে পণ্যের মূল্য, আর অর্থনৈতিক উৎকণ্ঠা বেড়ে চলেছে শনৈ শনৈ করে। তাই আজকে আলোচনার বিষয় যুদ্ধের দামামা থামাবে কে? আমাদের সঙ্গে আলোচনায় স্টুডিওতে অতিথি হিসেবে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর আমেনা মহসিন এবং সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। দুজনকে স্বাগত জানাই আজকের আলোচনায়। যেহেতু আলোচনাটা আলোচনার বিষয় ঠিক করেছে যুদ্ধের দামামা থামাবে কে, মাহফুজুর রহমান, আসলে থামাবে কে? একটা থামানোর একটা প্রক্রিয়া পাকিস্তানের উদ্যোগ হোক, তুরস্কের হোক, যেভাবেই হোক হচ্ছিল, আবার শুরু হয়ে গেল। মানে এখন দুতিয়ালি করবে কে? অনেক সময় বলা হয় যে যারা কূটনীতিক তারা দুতিয়ালি করেন, কিন্তু এই ক্ষেত্রে আমার কেন জানি মনে হচ্ছে যে এখানে মিডিয়ার রোল বেশি। সুতরাং যুদ্ধের এই দামামা যদি বলেন যে কে থামাবে, আমি মনে করব এটা মিডিয়াকেই থামাতে হবে। কেন আমি বলছি, কেননা আপনি যে বললেন যে যখন এমওইউটা হয়, দুটো দেশ কিছু জিনিস তারা এগ্রি করে এবং একই সঙ্গে সম্মত হয় যে সেটা নিয়ে তারা দীর্ঘমেয়াদে আলাপ আলোচনা করবে যাতে একটা স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। এরপর থেকেই এই মিডিয়াগুলো বলা শুরু করলো, আপনারাও বলেছেন, সবাই বলছে, সারা এটা আন্তর্জাতিকভাবে বলা বলে যে কে জিতল। এখন এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্যে এই জেতার মনোভাবটা আবার ফিরে আসলো। কারণ যখনই মিডিয়াগুলি বারবার বলার চেষ্টা করলো যে এই চুক্তিতে অথবা এই সমঝোতায় যুক্তরাষ্ট্রের কিছু পাওয়া হয়নি, তো তখন থেকেই মনে হয় মনে মনে তিনি তৈরি হচ্ছিলেন যে কিভাবে যুক্তরাষ্ট্র এই ইরান যুদ্ধ থেকে অর্জনটা বাড়াতে পারে। কেননা আমরা জানি যে এই যুদ্ধের পেছনেও হয়তো একটা কারণ ছিল নভেম্বরের যুক্তরাষ্ট্রের নির্বাচন। তো সেই নির্বাচনটা যেহেতু এখনও সামনে আছে এবং যারা স্পেকুলেশন করছেন তারা বলছেন যে রিপাবলিকানদের অবস্থা নিচের দিকে, তো সেইটাকে চাঙ্গা করতে হয়তোবা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই ধরনের আবার আক্রমণে যেতে উদ্বুদ্ধ হয়েছেন। সুতরাং আমি মনে করি এখন এই যুদ্ধের দামামার দায় দুই দেশের পক্ষেই পড়ে, কিন্তু অবশ্যই যুক্তরাষ্ট্রের উপরে দায়টা বেশি পড়ে। আমেনা মহসিন, আমি বারবার যেটা জানতে চাচ্ছি, তাহলে থামাবে কে? এখন মিডিয়ার পক্ষে কি এই যুদ্ধ থামানো সম্ভব? ধন্যবাদ আপনাকে। দেখুন, উনি যেটা বলেছেন, মিডিয়ার একটা বড় রোল থাকে, কারণ এক ধরনের একটা চাপ তো থাকে সেই জিনিসটা, এবং আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের জরিপগুলো চলছে। এবং আপনি যদি দেখেন, রয়টার্সে একটা জরিপ হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে 80% সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ মনে করছে যে না, এই যুদ্ধটা তাদের পক্ষে যাচ্ছে, মানে এই যুদ্ধটা থামা উচিত। এবং প্রত্যেকটা জিনিস না সোশ্যাল মিডিয়া, মানে এটা হলো কি, আগে যুদ্ধ হতো কিন্তু এতটা আমাদের কাছে আমরা এতটা ভিজিবল হতো না জিনিসটা। এখন প্রত্যেকটা জিনিস ভীষণভাবে ভিজিবল হয়ে গেছে। সো মিডিয়ার একটা বড় রোল আছে, এবং মিডিয়া কী ধরনের ফ্রেমিং করছে দ্যাট ইজ অলসো ভেরি ক্রিটিক্যাল। কিন্তু আমার যেটা, ওনার সাথে আমি সহমত, কিন্তু আরেকটু আমি যেটা যোগ করতে চাচ্ছি, আপনি একটু দেখেন এখানে, আপনি যে প্রশ্নটা করলেন না যে থামাবে কে, আমি মনে করি না যে এখানে তৃতীয় শক্তির হাতে সেই ধরনের ক্যাপাবিলিটি আছে। এটা থাকতো যদি ধরেন এখানে ডোনাল্ড ট্রাম্পের জায়গায় অন্য কোনো ব্যক্তি হতেন। এত একজন আনপ্রেডিক্টেবল মানুষ, সেখানে ধরেন ইভেন ওনার ভাইস প্রেসিডেন্ট আমরা দেখছি অন্য কথা বলছে, সেটাও আমরা লক্ষ্য করেছি। ওনার ভাইস প্রেসিডেন্টও মনে করছেন যে এই যুদ্ধটা ঠিক হচ্ছে না এবং ইসরায়েলকে ব্লেম করছেন এটার জন্যে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প এক ধরনের টানাপোড়েনে আছে। আপনি দেখেন, আমি যদি ভুল না করে থাকি, শনিবারে মানে আজকে বোধহয় নেতানিয়াহুর আসার কথা ছিল মানে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করার জন্য, যেটা উনি হতে দেননি। আবার ডোনাল্ড ট্রাম্প আবার আমরা দেখছি মিলিটারি স্পেশাল একটা ইয়ের মাধ্যমে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের সাথেও তারও মানে অস্ত্র উৎপাদনটা সে বাড়াচ্ছে। সো
অনেকটা না আমার কাছে ওনার এই পুরো জিনিসটা মনে হচ্ছে উনি এবার ক্ষমতায় যেভাবে আসলেন, ওনাকে সাপোর্ট যারা করেছিল সেখানে একটা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স একটা বিরাট রোল ছিল। এবং ধরেন উনি যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন এবং আমেরিকা ফার্স্ট যেভাবে উনি জিনিসগুলোকে করেছিলেন, সেখানে দেখেন অর্থনীতিতে ওনার আমরা যদি দেখি রিপাবলিকানসদেরকে পয়সা কারা দিচ্ছে, এবং সামনে উনি যেটা বললেন রাইটলি যে মিড টার্ম পোলস আছে নভেম্বরে, সো এই সময় তো ওনার যে জায়গাটা আছে উনি বেশ সাপোর্টটা নিচের দিকে আছে। এবং সেই জায়গাটার থেকে আমার মনে হয় না যে যুদ্ধ চালিয়ে গেলে উনি এখান থেকে উত্তরণ পাবে, বাট হি ইজ অলসো মানে কাইন্ড অফ আমার মনে হয় কি এই যে বারবার আপনারা দুজনে একসাথে বলে উঠলেন যে কে জিতলো, এ ধরনের প্রশ্ন না করে অন্যান্য প্রশ্ন যদি উত্থাপন করা হতো তাহলে হয়তো ইগোর জায়গাগুলো হতো না। একটা ইগোর জায়গা এটা এসে গেছে, এবং আমেরিকা সেই জায়গাটাতে মানে ওরা এটা মেনেই নিতে পারছে না যে যেই কথাগুলোর জন্য বলে রেজিম চেঞ্জ, তারপরে সব কিছু একেবারে ধ্বংস করে দেওয়া, সিভিলাইজেশন ধ্বংস করে দেওয়া, কোনোটাই যখন হলো না, এবং আমরা দেখলাম এত বড় খামেনির জানাজা হলো, সব কিছু মিলিয়ে এটা তো বোঝাই যাচ্ছে যে একটা বিরাট ইন্টেলিজেন্সের হয় ব্যর্থতা ছিল, যেটা ডোনাল্ড ট্রাম্পের কাছে এসেছে, ইসরায়েল যেগুলো ফিড করেছে বা তাদের ইন্টেলিজেন্স যেটা ইরাককে আমরা দেখেছি ভীষণভাবে ছিল, কিংবা তাদের ইন্টারপ্রিটেশনে প্রচণ্ডভাবে ভুল ছিল। কারণ যেটা ওরা আশা করেছিল যে যুদ্ধ হলে এটা কুইকলি সলভ হয়ে যাবে, রিজলভ হয়ে যাবে, সেগুলো তো কিছুই হলো না, এবং বরঞ্চ একটা তাদের মধ্যে ইউনিটি যেটা সেটা অনেক বেড়ে গেল। এটা নিয়ে আমরা পরে কথা বলতে পারবো, আমি এখানে থামছি। মাহফুজুর রহমানের কাছ থেকে একটু জানতে চাই, ট্রাম্প মিডিয়া একটা রোল নিতে পারে, ট্রাম্প কি কারো কথা শুনে, কাউকে পাত্তা দেয়, এটা যেমন প্রশ্ন। পাশাপাশি একটা ভয়, যে মাঝখানে ট্রাম্পের মাথার একটা দাম ঘোষণা করেছে ইরাকি একটা সশস্ত্র গোষ্ঠী, পাশাপাশি ইরান বলেছে হোয়াইট হাউসে হামলার মতো সক্ষমতা তাদের আছে, সেটিও তো এক ধরনের ভয় ছড়ায়, তাই না? যদিও মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র অনেক দূর, ইরান তো এখানে সরার কিভাবে সম্ভব? আপনি যখন প্রশ্ন করেছিলেন সেই কারণে আমি মিডিয়ার কথা বলেছি, কিন্তু জিনিসটা হলো আমি হাফ সিরিয়াস ছিলাম। এখন সিরিয়াসলি যদি বলি তাহলে অবশ্যই যুক্তরাষ্ট্র যেহেতু এই যুদ্ধে ইসরায়েলকে সহ একত্রে তারা ইরানে হামলা করেছে, এবং এই হামলা করার সময় তারা কতগুলো কারণ দেখিয়েছে যে কী কারণে তারা হামলা করছে, বিশেষ করে নিউক্লিয়ার ক্যাপাবিলিটি, মিসাইল ক্যাপাবিলিটি, সেই কারণে ইরান ওই এলাকার শান্তি নষ্ট করছে, এই ধরনের কিছু অজুহাত দাঁড় করিয়েছিল। এটা প্রথমবার নিউক্লিয়ার নাই, ওদের কাছে নিউক্লিয়ার আছে কিনা দে আর নট কনফার্ম, ট্রাম্প ইজ নট কনফার্ম। হ্যাঁ, একটা হলো নিউক্লিয়ার ক্যাপাবিলিটি নষ্ট করা, আর একটা হলো মিসাইলের যে সক্ষমতা সেটাও সীমিত করা বা নষ্ট করা, এই দুটো ছিল কারণ। একই সঙ্গে আহ্বান জানিয়েছিল, ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছিল রেজিম চেঞ্জের জন্য। তো এখন এই তিনটার কোনোটাই তো অর্জিত হয় নাই, এবং এই যে সাময়িক যে চুক্তিটা হয়েছে বা সমঝোতা স্বাক্ষর হয়েছে, সেখানেও কিন্তু এগুলোর কোনো রিফ্লেকশন নাই। তো সেই বিবেচনা করলে এটা যুক্তরাষ্ট্রের জন্য একটা পিছিয়ে পড়া একটা জায়গা। তার মানে যুদ্ধের আগে যে অবস্থানে ছিল, যুদ্ধের পরে যুক্তরাষ্ট্র সেখান থেকে সামনে এগুতে পারেনি। ওই যে তিনটা কজ বলে সে যুদ্ধে যুক্ত হলো, সেই কজের পক্ষে সে এগুতে পারেনি। তো এইটা হলো যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ এই জিনিসটা পছন্দ করেনি, বা এটাকে এক শব্দ ব্যবহার করে যদি বলি যে এটাকে হালাল করাতে পারেনি। তো এখন যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে যদি আমরা দেখি, তাহলে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট ভাষায় বলতে হবে। আপনি যেটা বললেন যে হ্যাঁ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সে তো অন্য কারো কথা শুনে না, মিডিয়ার কথাও শুনবে না, অন্য কারো একটা অস্থিরতা সব জায়গায় বিরাজ করছে। কিন্তু আমি যেমন বলেছিলাম শুরুতে যে যুক্তরাষ্ট্রের পাশাপাশি এখানে কিন্তু ইরানেরও দায় আছে। হ্যাঁ, ইরান আপনি দেখেন একটা দেশ, যে দেশটা ওই 1979 সালে ইসলামিক বিপ্লবের হওয়ার পর থেকে এখন পর্যন্ত যদি আপনি তার অর্থনীতি দেখেন, তার অর্থনীতি কিন্তু অনেকখানি নিচের দিকে নেমে গেছে। হ্যাঁ, এখন দেশে বিপ্লব হোক বা যে ধরনের শাসন ব্যবস্থাই হোক, শাসনকর্তাদের একটা দায়িত্ব থাকে সেই দেশের সমৃদ্ধির দিকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। সেখানে আমি তো মনে করি যে ইরান অনেকখানি বৈরী পরিস্থিতির মধ্যে ছিল, এটা সত্য,
তার বিরুদ্ধে অনেক রকম স্যাংশন ছিল, এগুলো সত্য, কিন্তু একই সঙ্গে এই সমস্ত কিছুই কিন্তু ছিল ইরানের সরকার ব্যবস্থার কারণে, হ্যাঁ, অর্থাৎ ইরানের পলিসির কারণে। সেইখানে একটা দেশ যদি কৌশলগতভাবে স্মার্ট হয় তখন সে কিন্তু অনেক রকম পরিবর্তন করে বিশ্বব্যাপী যেন জনমত অথবা বিশ্ব ব্যবস্থার পক্ষে সে যেন তার নিজের শাসন ব্যবস্থাটাকে তৈরি করতে পারে, সেইভাবে তৈরি করে। যারা করতে পারে না তারা কিন্তু ব্যর্থ হয়। হ্যাঁ, যেমন ধরুন উত্তর কোরিয়া ব্যর্থ হয়েছে, কিন্তু দক্ষিণ কোরিয়া সফল হয়েছে। তো ইরান যখন একটা বিপ্লব করলো, অথবা আগের আমলে যদি ফিরে যায়, যে সোভিয়েত ইউনিয়ন যখন একটা বিপ্লব করে, একটা ডিফারেন্ট পলিটিক্যাল সিস্টেম যখন দেশে এস্টাবলিশ করে, তখন কিন্তু তার একটা দায় হয়ে পড়ে যে ওই সিস্টেমের মধ্য দিয়ে তার দেশের জনগণকে সে সমৃদ্ধির দিকে, প্রগতির দিকে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই দায়টা কিন্তু তখন ওই বিপ্লবের উপরে এসে পড়ে। হ্যাঁ, বাংলাদেশেও দেখেন যেমন যখনই সরকার পরিবর্তন হয় তখন এই ধরনের কথা বলা হয় যে আগের সরকারের চাইতে পরের সরকার যেন ভালো হয় সেটা প্রমাণ করতে হয়। তো সেইখানে আমি মনে করি ইরানেরও যথেষ্ট দায় ছিল, এবং এই যুদ্ধে হয়তোবা ইরান প্রতিরোধের মাধ্যমে একটা সুবিধাজনক অবস্থানে ছিল, কিন্তু এটাও তো সত্য যে ইরান অর্থনৈতিকভাবে যথেষ্ট পর্যুদস্ত হয়েছে, এবং এই যুদ্ধের কারণে ইরান অর্থনৈতিকভাবে এখন অনেক অনেক বেশি পিছিয়ে যাবে। কারণ এই সমস্ত কিছু ইনফ্রাস্ট্রাকচার সমস্ত কিছু তৈরি করতে গেলে তাকে আবার ওইগুলোর পিছনে ইনভেস্ট করতে হবে। সুতরাং আপনি মানব উন্নয়নে বা অন্য কোনো কিছুতে যেগুলো জনকল্যাণমুখী কাজ, সেগুলোতে আপনি পিছিয়ে থাকবেন। সেই জায়গাটায় ডক্টর আমিনা হোসেন, এখন তাহলে কার বেশি জরুরি যুদ্ধবিরতিটা কার্যকর করা, যুক্তরাষ্ট্র না ইরান? দেখুন, আমি বলবো দুটো পক্ষেরই দরকার। উনি উনি খুব রাইটলি পয়েন্ট আউট করেছেন যে ধরেন এখানে সাফার করছে কারা না, আমেরিকান মানে ফিল্ডে তো আমেরিকান পাবলিক আরও সাফার করছে না, পুরো পৃথিবী সাফার করছে, তাই না? কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমেরিকা যদি তার ধরেন তার সেই ক্ষমতাটাকে সে ধরে রাখতে চায়, আপনি যখন ক্লেম করেন আপনি একটা সুপার পাওয়ার, তখন কিন্তু এটা শুধু আপনার সামরিক শক্তি দিয়ে আপনি করেন না, আপনি একটা নৈতিক শক্তি হিসাবেও আপনাকে দাঁড়াতে হয়, এবং সেখানে মানবাধিকারের ব্যাপার থাকে, গণতন্ত্রের ব্যাপার থাকে, অনেক ধরনের। আমার মনে হয় যে আমেরিকান পাওয়ার, মার্কিন যুক্তরাষ্ট্র ইজ অন দ্য ডিক্লাইন, এবং সেই জায়গাটা আমেরিকা হারিয়ে ফেলেছে, এবং আই ডোন্ট নো এটা কখনো সে ফিরে পাবে কিনা। দেখেন, একসময় আমরা বলতাম যে আমেরিকাতে যেই আসুক না কেন ব্যক্তি এত ইম্পর্টেন্ট হয় না, ইনস্টিটিউশনসগুলো খুবই ওরা ইনস্টিটিউশনালাইজড একটা সিস্টেম আছে, সেইটা কিন্তু সেটা একটা মিথের মতো মনে হয় এখন। মানে এই আপনাদের এইখানে বসেই হয়তো আমি এই কথাগুলো বলে গেছি, আমার কাছে নিজেই মনে হয় যে এগুলো একটা মিথ ছিল। মানে একটা মানুষ যে পুরো সিস্টেমকে তোলপাড় করে ফেলতে পারে এবং তার উপরে যে পুরো বিশ্ব ব্যবস্থা টালমাটল হয়ে যেতে পারে, সেটা আমরা দেখতে পারছি। সো এইটা দায়ভারটা কে নেবে? এটা তো ধরেন, এবং আমি এর আগে আপনাকে বলেছিলাম যে আমেরিকান জনগণের ও তার বিরুদ্ধে, এবং আপনি যদি একটু দেখেন ইউরোপের জনগণও কিন্তু এটা বিরুদ্ধে দাঁড়াচ্ছে। সো ওভারঅল এই যে আমেরিকান একটা লস হচ্ছে, সেটা একটা বড় জায়গা আছে। অফকোর্স ইরানেরও তো একটা বড় লস হচ্ছে, তাদের মানুষ মারা যাচ্ছে, তাদের অর্থনৈতিক অবস্থা, তারপরে ধরেন যুদ্ধটা ছড়িয়ে যাচ্ছে ওই অঞ্চলে, মানে এটা যে কোনো সময় মানে একটা না, যেটা রিজনাল ওয়ার সেটার দিকে মানে এটা ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। সো এখানে তো কেউই উইন উইন সিচুয়েশনে নেই, আবার এটা জিরো সাম গেমও হতে পারে না। সো এরকম জায়গায় আমরা যে কথাটা বলে থাকি যে এমন একটা জায়গায় যেখানে মাঝখানে থেকে মানে দুটো পক্ষই যদি সরে আসে, সেটা একটা ইম্পর্টেন্ট। একটুখানি উনি একটা স্যাংশনসের কথা বলছিলেন, সেটা আমি একটু বলতে চাচ্ছি। দেখেন, ইরানের উপরে স্যাংশনস অনেক বছর ধরে চলছে, রাইট? কিন্তু এতগুলো মানুষ মারলো ইসরায়েল, কখনো ইসরায়েলের উপরে কিন্তু স্যাংশনস আসেনি, এবং মানবতা বিরোধী অপরাধে এগুলো, তারপরে নেতানিয়াহুর বিরুদ্ধে এত আছে, তার উপরে কিন্তু কখনো স্যাংশনস আসেনি। রাইট, সেটা নিয়ে কোনো প্রশ্ন আসে না। সো দিস অলসো এক্সপোজেস যে ধরেন মানে
আপনি আমাদের যে বিশ্ব ব্যবস্থার যে একটা ডাবল স্ট্যান্ডার্ডগুলো আছে না, মানে এই যুদ্ধটা আমার কাছে মনে হয়েছে একটা ডিফাইনিং মোমেন্ট ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স। আই এম শিওর আপনিও আমার সাথে এটার সাথে সহমত হবেন, যেখানে এই যুদ্ধ যখন থামবে তারপরে বিশ্ব কিন্তু নতুন করে চিন্তা ভাবনা করবে অনেক কিছু নিয়ে। আমার সেটাই মনে হয়। আমরা একটা বিরতি নিয়ে আসি, তারপর আমরা সামনে আসি যে এই গোঁয়ার্তুমি আসলে ভাঙবে কি। আপনারা দুজনেই বলছেন ইরান এবং যুক্তরাষ্ট্র দুই পক্ষেরই সমস্যা আছে, দুই পক্ষেই দুটার জন্য দায়ী, প্রত্যেকে গোঁয়ার্তুমি করছে। এই গোঁয়ার্তুমিটা ভাঙানোর আসলে উপায় কি একটু খোঁজার চেষ্টা করব। যে প্রশ্নটি রেখে গেছিলাম গোঁয়ার্তুমি, একজন হচ্ছে ট্রাম্প, সামনে যেটি দুজনেই বললেন যে সামনে বাই ইলেকশন, মধ্যবর্তী নির্বাচন নভেম্বরে, সেটি নিয়ে ট্রাম্প টিকে থাকার একটা লড়াই। এদিকে রেজিম, ইরানের রেজিম, তারাও কোনোভাবেই ক্ষমতা ছাড়বে না, খোমেনি রেজিম বলি বা যাই বলি না কেন। তাহলে আসলে মুশকিল তো, এটা কি অনন্তকাল চলবে এই যুদ্ধ? যুদ্ধ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি বড় আকারে ধরেন তাহলে সেটা তো অলমোস্ট অনন্তকাল ধরে চলছে। এবং আমরা এতকাল বলে আসতাম যে ফিলিস্তিন প্রশ্নের সমাধান বা যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে কখনো শান্তি আসবে না, এটা আমরা সবসময় বলে আসতাম। তখন কিন্তু আমাদের এই ইরান যুদ্ধটা মাথায় ছিল না। এইটা নতুন করে এই উপসর্গটা যোগ হলো, এবং এই উপসর্গ যোগ হওয়ার কারণে বিষয়টা আরও অনেক বেশি জটিল হয়ে গেছে। কেননা ইরান এক প্রমাণ করেছে যে তারা প্রতিরোধে সক্ষম, একেবারে যুক্তরাষ্ট্রের মতো সবচাইতে বড় সামরিক শক্তিকেও তারা প্রতিরোধ করতে পারছে। এবং দ্বিতীয় হলো এটাও দেখা গেছে যে ইরান যে সমস্ত প্রক্সি আছে তার মিডল ইস্টের বিভিন্ন দেশে, তারাও কিন্তু এই প্রতিরোধে সামিল ছিল, এবং তারাও মানে সমগ্র এই অঞ্চলে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা তাদের আছে। তো তার মানে হলো এখন আপনার কেবলমাত্র ফিলিস্তিন সমস্যা না, আপনাকে এই মধ্যপ্রাচ্যের সমগ্র সমস্যাটাকে একসঙ্গে নিয়ে দেখতে হবে এবং সমাধানের দিকে যেতে হবে। এবং এইখানে যুক্তরাষ্ট্রের যে উপস্থিতি, সেটা ইসরায়েলের মাধ্যমে হোক কিংবা ইসরায়েল নিরপেক্ষভাবেই হোক, সেই উপস্থিতিটা কি শর্তে হবে সেই সমীকরণটা নিশ্চিত করতে হবে। কেননা আগে বলা হয়েছে বা যেভাবে বলা হচ্ছিল যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্র সেখানে উপস্থিত থাকছে, এবং যুক্তরাষ্ট্রের সেই মিলিটারি স্থাপনাগুলো সেই উদ্দেশ্যেই করা হয়েছে। কিন্তু এখন দেখা গেল যে সেই স্থাপনাগুলো থাকার কারণে ইরান কিন্তু প্রথমেই সেগুলোকে টার্গেট করে সেগুলোতে আঘাত করছে। তার মানে মধ্যপ্রাচ্যের কোনো দেশ যুক্তরাষ্ট্রের বলয়ে গিয়েও তার শান্তি নিশ্চিত করতে পারছে না। তো স্বাভাবিকভাবেই যেটা প্রফেসর আমিনা মহসিন বলেছেন যে এই যুদ্ধ কোনো না কোনো এক সময় তো কোনো না কোনো একভাবে শেষ হবে, তারপরের পৃথিবী একটা ভিন্ন পৃথিবী হয়ে যাবে। বিশেষ করে মধ্যপ্রাচ্য অবশ্যই সেখানে একটা ভিন্ন সমীকরণ আমরা তখন হয়তো দেখতে পাবো, যদি এটা একটা স্থায়ী সমাধানের দিকে আগায়। আর যদি স্থায়ী সমাধানের দিকে না আগায়, তাহলে এইভাবে এই যুদ্ধ কখনো বড় আকারে কখনো ছোট আকারে আমার ধারণা চলতে থাকবে। এবং এই যুদ্ধের পেছনে অন্য আরেকটা দেশেরও উপস্থিতি কিন্তু আছে, সেটা প্রত্যক্ষভাবে না থাকলেও সেখানে চীনের একটা পরোক্ষ উপস্থিতি আছে। এবং সেই ইস্যুটা আমরা হয়তো সামনে যদিও দেখতে পাচ্ছি না, কিন্তু যুক্তরাষ্ট্রের মাথায় হয়তোবা সেই চীন ইস্যুটা এখানে বড় করে থেকে যেতে পারে। কিন্তু এই এলাকায় কিন্তু তারা হেরে গেছে, ব্যাপকভাবে হেরে গেছে ভিয়েতনামে। আমরা যদি এইবারও ওই হেরে যাওয়া এবং জিতে যাওয়া শব্দগুলো ব্যবহার করি তাহলে জটিলতা তৈরি হবে। আমিনা মহসিন, সেই জায়গাটা দেখেন, এবার ট্রাম্প ক্ষমতায় আসার আগে, নির্বাচনের আগে বলেছিল ক্ষমতায় এসে কয়েক ঘন্টা, মানে 48 ঘন্টা না কত ঘন্টা সময় দিয়েছিল, এর মধ্যে ইউক্রেন ওয়ার উনি বন্ধ করে দিতে পারবেন রাশিয়ার সাথে কথা বলে। সেটা তো হয়নি, উল্টো এখানে আবার একটা যুদ্ধ লাগিয়েছেন। আবার এক এক দিন এক এক রকম, নেতানিয়াহুর পুত্র আজকে খ্যাপে তো কালকে আবার কাছে টেনে নেয়। এই নাটকগুলো, এইগুলো আসলে মানুষ তো বোঝে, কিন্তু কোন দিকে যাব? যে এই ভয়ের কথা মাহফুজুর রহমান বললেন যে এরকম ছোট আকারে হোক বড় আকারে হোক বহুদিন চলতে পারে, চলার পরে নতুন পৃথিবী, কোন পৃথিবীতে যাচ্ছি আমরা? ধন্যবাদ আপনাকে। একটু আমার মনে হয় কিছু কিছু জিনিস একটু আমাদের আমার অ্যাটলিস্ট ক্ল্যারিফাই করা উচিত। কারণ
যখন আমি বলছিলাম যে ইরানেরও দায়িত্ব আছে, বাট এটা নিয়ে কখনো আমি আমেরিকা আর ইরানকে সমান সমান একেবারেই না। অল আই ওয়াজ ট্রাইং টু সে যে ইরানেরও একটা দায়িত্ব আছে বিশ্ব শান্তির প্রতি সেই জায়গাটাতে। আর আপনি ওনাকে যখন প্রশ্ন করছিলেন তখন আপনি বলছিলেন যে ইরানের যারা আছে তারাও ক্ষমতা ছাড়বে না। ওরা তো ওদের ক্ষমতা ছাড়া তো কথা না। আপনি যুদ্ধের এটা যদি মানে একটা যুদ্ধের মাধ্যমে রেজিম চেঞ্জ কি করে, এটা কেন করবে সে? এটা তো মানে এই জায়গাটাতে তো আমাদের মানে আমরা ডিসকাশনে যাচ্ছি না। এটা যদি মানে আমি আসলে আপনি মানে এটা বুঝতে পারিনি। আমেরিকার সকল যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার একটা স্লোগান, না ওটা আমেরিকা নিজে না, সেটা তার ব্যাপার। সেটা তো আমেরিকা তো অন্যান্য দেশে না, আমেরিকা তো এই শাসন ব্যবস্থা চায় না, তারা না যারা চায় না সেটা যদি ওরকম করে পাওয়ারফুল হয় তারা সেই পাওয়ারটা তাদের হবে। মানে সেটাই তো সে মানে যেই জায়গাটা আমি প্রথমেই বলেছিলাম যে এখানে ইন্টেলিজেন্সের ব্যর্থতা ছিল, এবং যেভাবে তাকে এক্সপ্লেইন করা হয়েছিল কিংবা যেভাবে ইন্টারপ্রেট করা হয়েছিল, সেখানে আপনি দেখেন এখন আপনি রেজা শাহ পাহলভিকে কোথাও দেখতে পারছেন এই পিকচারে, কোথাও উনি নেই। সো ওই জায়গাগুলোতে আমি বলছি যে এটা ইরানের জনগণ ঠিক করবে যে তারা কি ব্যবস্থা চাচ্ছে কি ব্যবস্থা চাচ্ছে না। আপনি ইউক্রেনের প্রশ্ন আমাকে করেছিলেন, দেখেন ইউক্রেনে আমি প্রথমেই আপনাকে একটা কথা বলেছিলাম যে এখানে হয়তো আজকে পরিস্থিতি পৃথিবী এই অবস্থায় থাকতো না যদি ওনার মতন একজন আনপ্রেডিক্টেবল ব্যক্তি না থাকতো। অবশ্য দেখেন আমরা ইরাকের ব্যাপারটাও দেখেছি, সেখানেও একটা বিরাট ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছিল, এবং কিভাবে আমরা লিবিয়া দেখেছি, লিবিয়া ধ্বংস হতে দেখেছি। সো এটা তো হতে পারে না যে আপনি যেটা পছন্দ হচ্ছে না সেটাকে আপনি তছনছ করে দিচ্ছেন। এখন ইউক্রেনের অবস্থা আপনি দেখেন, এই যুদ্ধ তো অনেক দীর্ঘ মেয়াদি চলছে তাই না, এবং লিটারালি সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। সো এই যে আমরা যখন বলছি, আপনিও বলেছেন এই জিনিসটা যে এরপরে কিন্তু আমরা একটু রিডিফাইন আমাদেরকে করতে হবে যে আমরা বিশ্ব মোড়ল হিসেবে আর কাউকে দেখতে চাই কি না, কিংবা কি ধরনের পৃথিবী আমরা চাই না। হবে না এমন কোনো কথা আছে কি? এটা কি সেভাবেই হয় যে আমরা যারা অন্যান্য দেশ আছি, ধরেন আমেরিকার বিরুদ্ধে যে 195টা দেশ একসাথে হলে কি তাকে আমরা সেভাবে আটকে দিতে পারবো? দেখুন এটা আটকাবার কথা না, আপনাকে এটা বোঝাতে হবে। মানে একটা মানে এইটা আমাদের চাওয়ার কথা না, এটা আমেরিকান জনগণই চাইবে যে কি ধরনের তারা দেশ দেখতে চায়, সেটা তারাই চাইবে, এটা আমাদেরকে বলতে হবে না। এবং সেই জায়গাটাতে আমার মনে হয় আপনি জোর করে একটা জিনিস চাপিয়ে দেবেন অন্য দেশে, সেটা তো হতে পারে না তাই না। এটা ভেতর থেকেই আসতে হয় যদি চেঞ্জ হয়। আপনি ভিয়েতনামের এক্সাম্পল দিয়েছিলেন, ভিয়েতনাম থেকে তাদেরকে উইথড্র করতে হয়েছেন। আপনি আফগানিস্তান দেখেন তছনছ হয়ে গেল আজকে, কিন্তু কোথায় সেই জায়গাটাতে তালেবানরা তো আবার ফেরত আসলো তাই না। সো আমি সেই কথাটাই বলার চেষ্টা করছি যে কতগুলো জায়গার ডায়নামিক্সগুলো এভাবে কাজ করে যে আপনি বোধহয় আমেরিকান পলিসি মেকার্সরা একটা দেশের যেটা পলিটিক্যাল কালচার থাকে সেটাকে ওরা হয়তো বুঝতে পারে না। ইরানের যে একটা পলিটিক্যাল কালচার আছে, আফগানিস্তানের যে একটা পলিটিক্যাল কালচার আছে, যেখানে আপনি ইনভেস্ট করে পারেন না জিনিসগুলো, যদি এগুলোকে অর্গানিক্যালি আসতে হয়, প্রত্যেকটা দেশেরই নিজস্ব একটা কালচার থাকে এবং রাজনৈতিক কৃষ্টি থাকে, সেই জায়গাগুলো আমার মনে হয় একটু ফ্যাক্টর ইন করা উচিত। আমরা হয়তো ওগুলোর দিকে তাকাই না, আমরা সামরিক শক্তি দিয়েই সব কিছুকে মেজার করি, হ্যাঁ বিচার করি। সেই জায়গাটা থেকে এখন সরে গিয়ে বোধহয় আমাদের নতুন করে ভাবার সময় এসছে, মাহফুজুর রহমান, ভাবার সময় এসছে। সব ঠিক আছে, কিন্তু এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার বউ সহ তুলে নিয়ে গেলেন আপনি, যেটা আমেনা মসজিদ বলছে যে ভাবার সময় হয়েছে, ওনাকে ভাবাবে কে? বা এটা আরেক দেশে এভাবে হস্তক্ষেপ করা যায় না, হামলা করা যায় না, কে বোঝাবে? তাদেরকে তো আমরা বিশ্ব মোড়ল মেনেই নিয়েছি, বা বলি যে শিক্ষিত জাতি বা অনেক বড় জাতি, কিন্তু তাকে এটা মানাবে, এইরকম দেশগুলোকে মানাবে কে? মানানোর এক শব্দে যদি উত্তর দিতে হয় তাহলে বলবো যে এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি। এইটা ডাজন্ট মিন যে
ইউএসএ ছাড়া অন্য দেশগুলো তার বিরুদ্ধে দাঁড়াবে, জিনিসটা সেরকম না। কিন্তু যারা মনে করেন যে এমন একটা আন্তর্জাতিক পদ্ধতি থাকা উচিত যে পদ্ধতির মধ্যে প্রতিটা দেশের সার্বভৌমত্ব নিশ্চিত হয় এবং একই সঙ্গে সাধারণভাবে সব দেশের মানুষের স্বাধীনতা খর্ব হওয়ার কোনো সুযোগ থাকে না, সেই রকম একটা পরিস্থিতি যদি আমরা সবাই চাই তৈরি করার জন্য, তাহলে তখন হয়তো রিফর্মের কথাগুলি আসবে এবং একই সঙ্গে যেভাবে আন্তর্জাতিক পরিস্থিতি এখন নিয়ন্ত্রিত হচ্ছে সেইভাবে তখন হয়তো আর এগুলো নিয়ন্ত্রিত হবে না। তার মানে সবগুলোর মধ্যেই কোনো না কোনো রকম সংস্কার আসবে। এখন সংস্কার এসে সেটা এক্স্যাক্টলি কীরকম অবস্থায় দাঁড়াবে সেইটা অনেকেই আছে প্রেডিক্ট করছেন, কিন্তু আমরা ঠিক এই মুহূর্তে ওই জিনিসটা প্রেডিক্ট করতে পারি না। তবে যেহেতু পৃথিবী বদলাবে, আমরা আশা করি যে নতুন যে পৃথিবীটা হবে সেই পৃথিবীটা এই সময়ের কনটেক্সটে অ্যাপ্রোপ্রিয়েট হবে। সে তখন আবার প্রশ্ন আসে কে নেতৃত্ব দেবে। একটা আলোচনা বিরতি নিয়ে এসে আবার আলোচনা করব, কারণ বিপদটা তো শুধু আমেরিকা বা ইরান বা মধ্যপ্রাচ্যের না, বিপদটা সারা বিশ্বের। আমাদের সব কিছুর দাম আবার বেড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, সব কিছু আমরা পিষ্ট হচ্ছি, সেটা তো সমাধানের একটা পথে যাওয়া উচিত। অধ্যাপক আমেনা মহসিন, একটা জায়গায় যে আমরা যেটা বললাম আমরা বিপদে, হরমুজ আবার বন্ধ করে দিয়েছে, হরমুজ দিয়ে আবারও জাহাজ চলাচল বন্ধ। এর মধ্যে একটা ছোট বিকল্প ছিল বাবেল মানতেব, সেটাও বলেছে বন্ধ করে দেবে। তখন মানে ঝুঁকিটা কোথায় গিয়ে পড়বে আমাদের? পাশাপাশি আর কোনো বিকল্প জায়গাও কি খুঁজে পাওয়া যায়নি, বা যে এখানে একটা বিপদ হতে পারে আমরা একটা বিকল্প জায়গা খুঁজে বের করে নিই, সেটাও তো আমরা পারিনি। আমরা মানে বিশ্বের যে দেশগুলো এটার ফলে বিপদে পড়বে। না দেখেন, এখনো তো বন্ধ হয়নি, তাই না? হরমুজ বন্ধ হয়ে গেছে। আপনি বাবুল মান্দাবের কথা বলছিলেন, সেটাও থ্রেট করা হচ্ছে যে যেটা বন্ধ করে দেওয়া হবে এবং হুতিরাই হয়তো অ্যাটাক করবে সেই জায়গাটাতে। আমার মনে হয় কিছুটা তো যেটা আছে যে রিজার্ভগুলোর ব্যাপার আছে, যে কোন দেশের কাছে কতটা রিজার্ভ আছে, বাট সেটা তো কোনো ভায়াবল সলিউশন হতে পারে না। আমার মনে হয় সেই জায়গাটাই কিন্তু প্রেশারটা আসবে। এটাকে ইরান একটা ট্রাম্প কার্ড হিসাবে রাখছে এবং সেখানেই আমার মনে হয় যে এটা আমেরিকা বলেন, আপনি নেটো কান্ট্রিজগুলো, যারা ইউরোপিয়ান কান্ট্রিজগুলো আছে, সেই জায়গাটায় তারা প্রেশারটা আনবে। কারণ আমার মনে হয় না যে যুদ্ধটা অতদিন গড়াতে দেওয়া হবে যেখানে একটা ক্রাইসিস, মানে যেটা বলা হয় অল্টারনেট কান্ট্রিজগুলো বা অন্যগুলোকে আপনি ইউজ করেন, বাট সেগুলো তো এখনও তো ওভাবে আমরা তো সেটাতে হয়ে আসিনি না, এখনও অভ্যস্ত হয়ে আসিনি, বা সেই রুটসগুলো বলেন বা সোর্সেসগুলোকে তো আমরা সেভাবে ইউজ করিনি। আমি আপনাকে যখন প্রথমে বলছিলাম না যে ভাবার সময় এসেছে, এই যুদ্ধটার মাধ্যমেই কিন্তু প্রত্যেকটা দেশ এখন মানে নিজের অল্টারনেট সোর্সেসগুলোও কিন্তু চিন্তা করা আরম্ভ করবে। নিজের ধরেন এই তেলের উপরে থেকে ডিপেন্ডেন্সটা কমিয়ে আর কি মিনসের মধ্যে গিয়ে আমি এনার্জিটা তৈরি করতে পারি বা সেই ধরনের একটা ইনোভেশনের দিকে যেতে পারে। বাট আমার মনে হয় দেখেন, আপনি লাস্ট টাইমও যদি দেখেন যখন এমওইউটা হয়েছিল, তার আগেও এগুলো, তখন একটা দর কষা মানে যখন একটা এরকম চোক পয়েন্টে এসে যাচ্ছিল তখন কিন্তু থেমে গেছিলো। সো আমি সেটাই মনে করছি যে এটা ওই যে বলে না এসকেলেট, ওরাই বলছে ইন অর্ডার টু ডিএসকেলেট, কিন্তু এটা তো মানে এগুলো তো মুখের কথা না বা একটা গেম না যে আমি একটা যুদ্ধ খেলা খেলছি। এখানে মানুষ মারা যাচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হচ্ছে। উনি যেটা বললেন যে এগুলো ডেভেলপ হতে কত সময় লাগবে সেটা তো আমাদের কোনো হিসাবে নেই। সব কিছু মিলিয়ে, এবং এই যে একটা বিদ্বেষ বা ছড়িয়ে গেল, মানে এই বিষটা তো বের করতে হবে না পৃথিবীর থেকে। এক ধরনের যুদ্ধের এটা কিন্তু যেটা হয় কি, যুদ্ধের স্কারটা বহু বছর এগুলা থেকে যায়। সো এখান থেকে বের হয়ে আসতে পৃথিবীর অনেক সময় লাগবে। সো আমি আশা করছি যে সেরকম জায়গাতে একেবারে টোটাল বন্ধ হওয়ার আগে মানে একটা ধরেন যারা করছে আর আরেকটা আগেরবারও সমঝোতা স্মারক যখন হয়েছিল তখন আশা করেছিলাম এবং ধরেন যেরকম সৌদি আরব, টার্কি,
সৌদি আরব আমরা দেখছি একটা অল্টারনেট করছে, তারা আমেরিকার উপরে ওরকম রিলায়েন্সটাই ওরা মনে করছে যে কি আমেরিকার সাথে থেকে তাদের ক্ষতি হচ্ছে, তারা টার্কি পাকিস্তান এদের উপরে আসছে। সো আমার মনে হয় এখানে চীনও একটা বিরাট ভূমিকা পালন করবো। উনি যে চীনের কথা বলেছিলেন, কারণ চীন তো সবচেয়ে বেশি নির্ভরশীল এখানে না। আপনি দেখেন এখানে 20% অয়েল আসে হরমুজ থেকে, আর 15% আসে বাবুল মান্দাব থেকে, 35% অফ দ্য অয়েল এইগুলো জায়গা থেকে আসছে। সো ওই জায়গাটা তো একটা মানে একটা বিরাট চোখ পয়েন্টে, মানে আপনি ওয়ার্ল্ডের 35% যদি অয়েলটা আটকায় ফেলেন তাহলে তো একটা বিরাট ইয়েটা হবে। মাহফুজুর রহমান, এই জায়গাটায় ওই যে যদি এরকম হয়, ধরেন এই ইরান যুদ্ধের শুরু হওয়ার পর থেকে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা হয়েছে, কিন্তু যে দেশগুলোতে হামলা হয়েছে তারা কিন্তু সরাসরি যুদ্ধে এখনো জড়ায়নি। ইরান বলছে এখন থ্রেট দিচ্ছে, যদি এরকম অবস্থা চলতে থাকে তাহলে আমরা ওই দেশগুলোকে ছাড়বো না। তখন কি পরিস্থিতি? যেমন ধরেন এইবার যে আক্রমণ, তো আজকে 7ম দিন মনে হয়, এইখানে কিন্তু আপনার সিভিলিয়ান টার্গেটগুলোকে বেছে নেওয়া হচ্ছে, মানে সিভিলিয়ান অনেকগুলো এলিমেন্টকে টার্গেট করা হয়েছে। তো সেইটা যদি করা হয় এবং ইরান এখন রিটালিয়েট করে, তো ইরানও তো তখন হয়তো দেখা যাবে এই ধরনের কোনো টার্গেট বেছে নিচ্ছে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, যেগুলোকে আপনি সিভিলিয়ান টার্গেট বলতে পারেন। আবার প্রফেসর আমেনা মহসিন এক্স্যাক্টলি যেখানে শেষ করেছেন, আমি ওইখান থেকে যদি একটুখানি ওই ধারাবাহিকতায় কথা বলি, উনি বললেন যে ওইখানকার যে তেল রপ্তানি যেটা হয় সেই হরমুজ প্রণালী এবং অধিকাংশ কিন্তু চীনে যাচ্ছে। তো আপনি সেইখানে তেলের সাপ্লাই ডিসরাপ্ট করে ইন এ সেন্স আপনি কিন্তু চায়নাকে পানিশ করছেন বা চাপটা চীনের উপরে ফেলছেন, তাই না? জিনিসটা তো অনেকটা এরকম হয়। তো সেই জন্য অনেকে ওই যে বড় পিকচারটা যদি আপনি দেখেন, তখন অনেকে যেটা বলে যে এই যুদ্ধের পেছনে পরোক্ষভাবে হলেও চীনের একটা উপস্থিতি আছে, সেটা অনেকখানি তখন আপনি লিঙ্ক করতে পারেন এবং এটা উড়িয়েও দেওয়া যায় না। আবার এইবার যখন সেই ওই কিছু কিছু টার্গেট যেমন ব্রিজ এবং আপনার অন্যান্য কিছু এয়ারপোর্ট একটা হয়েছে এবং সেগুলোকে যখন টার্গেট করে আমেরিকান অ্যাটাক করা হচ্ছে, তখন বলা হচ্ছে যে সেই কোনো ব্রিজ নাকি চীনার ওই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ আছে সেটার সঙ্গে কানেক্টেড, এবং সেই কানেক্টেড হওয়ার কারণে এই যুদ্ধ পরিস্থিতি যখন ছিল এই 3-4 মাসে দেখা গেছে, এটা কেউ কেউ বলছেন যে ওই ব্রিজগুলো ব্যবহার করে বা ওই রোডগুলো ব্যবহার করে ইরান অনেকখানি লাভবান হয়েছে, এবং দেখা গেছে যে চীনের কাছ থেকে অনেক কিছু সাপ্লাই ওই রোড ব্যবহার করে হয়েছে। তো এখন ইউএসের কাছে হয়তো মনে হচ্ছে যে সেটা একটা স্ট্র্যাটেজিক টার্গেট এবং সেটার মধ্যে কিছুটা মিলিটারি এলিমেন্ট আছে, এটা হয়তো সে মনে করছে, বা যুদ্ধের এলিমেন্ট আছে, সে অ্যাটাক করছে। তো একইভাবে ইরানও যদি সেরকমভাবে করা শুরু করে, তখন তো যুদ্ধ মানে যথেষ্ট পরিমাণ ছড়িয়ে পড়বে, যেটা এখনও হয়তো অতটা ছড়িয়ে পড়েনি সমগ্র মধ্যপ্রাচ্যে। এবং আপনার তখন হয় কি, সিভিলিয়ান টার্গেট আপনার যদি থাকে, তখন এই সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনাও বেড়ে যায়, এবং এরা তো আপনার নন মিলিটারি পার্সন যারা এই সমস্ত থেকে ক্ষয়ক্ষতির সম্মুখীন হন বা হতাহতের সম্মুখীন হন। তো সেইটা তখন যুদ্ধকে নতুন একটা মাত্রায় নিয়ে যায় এবং ভয়াবহ একটা মাত্রায় নিয়ে যায়। তো সেইটা আমাদের কারো কাছে কাঙ্ক্ষিত না। আর এখন যেটা অনুমান করা হচ্ছে যে যুক্তরাষ্ট্র কেন তারপরে ওগুলো করছে, কারণ আলাপ আলোচনা কিন্তু এখনো দুটো দেশের মধ্যে চলমান আছে, এবং ওই যে একটা 60 দিনের সময়সীমা ছিল সেটা পার হয়ে যায়নি। কিন্তু ইরান তো বলছে কূটনৈতিক আলোচনার আর সুযোগ নাই। না, এইটা একটা কথা হয়তো উনি বলেছেন, যেহেতু আক্রমণ করছে সেজন্য বলছে। যেমন যুক্তরাষ্ট্র আক্রমণ কেন করছে, বলছে যে কোনো অগ্রগতি হচ্ছে না, এই কারণে আক্রমণ করছে। আবার ইরান বলছে যে যেহেতু আক্রমণ করেছে এখন আর ওই চুক্তি মানে বলবৎ অবস্থাতে কার্যকর অবস্থায় নাই, এবং সে বলেছে যে এটাকে সে স্থগিত ধরে নিচ্ছে, এবং স্থগিত ধরে নেওয়ার কারণে এখন ইরান মনে করছে যে ইট হ্যাজ অলসো রাইট টু অ্যাটাক ইউএস মিলিটারি এস্টাবলিশমেন্ট অ্যান্ড আদার্স। তো এইরকম হলেই আপনার যুদ্ধ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। তো এখন যুক্তরাষ্ট্র কেন করছে, একটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ, চাপ দেওয়ার জন্য করছে, নেগোসিয়েশনে যাতে কিছুটা সহজ হয়। আর দ্বিতীয় হলো যেটা আমি শুরুতে বলেছিলাম, যে তাতে ইউএস জনগণের কাছে হয়তো বোঝানো সম্ভব হতে পারে যে ইউএস কমান্ডিং একটা পজিশনে আছে। জয় পরাজয়ের মানে শব্দটা ব্যবহার না করলেও আমরা হয়তো এইভাবে বলতে পারবো, বা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তখন এইভাবে বলতে পারবেন যে ইউএসই কমান্ড করছে। ওকে,
আগে যেটা বলেছিল যে জি। আমরা জিতেছি, আবার ইরান বলছে আমরা জিতেছি, সেই জায়গাটা ওই যে যুদ্ধ প্রলম্বিত এবং যুদ্ধ যদি আরো ছড়িয়ে যায়, ভয়ানক অবস্থা, সেই আলোচনাটা আসল কি মানে এখনো চলমান আছে বলে অধ্যাপক আমেনা হোসেন মনে করেন কিনা? যে যুদ্ধবিরতির সমঝোতা যেটা সই হলো, যেটা 60 দিনের মধ্যে একটা আলোচনার পূর্ণাঙ্গ জায়গায় যাওয়ার কথা ছিল, পাকিস্তান কিন্তু এখন চুপ, মধ্যবর্তী জায়গায় যারা ছিলেন আর কি। ইভেন কি ম্যাক্রনের কোনো বক্তব্য এখনো পাইনি। না দেখুন জিনিসটা হয়েছে কি আবার আমার মনে হয় যে খামেনির জানাজাটা ওয়াজ অ্যান আই ওপেনার ফর দ্য ইউনাইটেড স্টেটস, এবং যেভাবে ধরেন জানাজাটা এক দেশে না, ইট ক্রস বর্ডার্স, ইরাকেও গেছে, তাই না? সো সেই এবং যেই জনসমর্থন আমরা দেখেছি, যে মানুষের ঢল দেখেছি, সব কিছু এক ধরনের মানে পার্টিকুলারলি ফর ট্রাম্প সেটা একটা বিরাট ইয়ে ছিল, ধাক্কা ছিল যে এরকমভাবে, এবং এতদিন পর্যন্ত তারা এটাকে রেখেছে জিনিসটাকে, এবং পূর্ণ একটা মানে সম্মান দিয়ে আপনি নিয়ে আসলেন, দাফন করলেন না পুরো এটাতে। এটা কিন্তু খুব কম দেশই করে। আমি যখন আপনাকে বলছিলাম না যে একটা দেশের পলিটিক্যাল কালচারটাকে আমাদেরকে বুঝতে হয়, ইরানের কাছে কিন্তু এগুলো মার্টিয়ার্স। এখন যেটা আপনি বলেন যে এটা হ্যাঁ যুদ্ধ ছড়িয়ে যাবে, দেখেন এখানে লেবানন আছে, আমরা আশা করতে চাই না একদম সময় শেষের দিকে আমরা প্রলম্বিত করতে পারছি না, যুদ্ধ আর প্রলম্বিত না হোক সেটা আশা করি, আশাবাদ ব্যক্ত করে শেষ করতে চাই। অনেক ধন্যবাদ আজকে ডক্টর আমেনা হোসেন সময় দেওয়ার জন্য। মাহফুজুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। শেষ করছি আজকের প্রযুক্তি বাংলাদেশ। ডিবিসির সঙ্গে থাকবেন।